ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু এসএ কম্পিটিশন বাংলা। তো আজকে আমাদের সিডিপির 5th ক্লাস। এর আগে অলরেডি আমি তোমাদের 4টে ক্লাস করিয়ে দিয়েছি। ফার্স্ট যে ক্লাস সেটা ছিল ইন্ট্রোডাকশন, সেকেন্ড যে ক্লাস সেটা ছিল গ্রোথ, থার্ড যে ক্লাস সেটা ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডেভেলপমেন্ট, ফোর্থ যে ক্লাস সেটা ছিল তোমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এবার দেখো 5th ক্লাস, সেটা বললাম তোমাদের ডেভেলপমেন্টাল ইস্যুস অর্থাৎ বিকাশজনিত সমস্যা। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে ডেভেলপমেন্ট নিয়েই কেন এত ক্লাস, কারণ এরপরেও কিন্তু ডেভেলপমেন্টের আরও ক্লাস আসবে। তো তোমাদেরকে বলে দিই যে তোমাদের যদি আমরা কি করি না, সিলেবাসটা দেখি, আপার প্রাইমারি টেটের যদি সিলেবাসটা দেখি এবং সি টেটের সিলেবাসটা দেখি, দেখবে হুবহু একই সিলেবাস। তার মানে আমরা যদি সিলেবাসটা দেখি সেখানে দেখব যে চাইল্ড ডেভেলপমেন্ট এখান থেকেই আসবে 15টা কোয়েশ্চেন্স। তার মানে বুঝতেই পারছো যে এই টপিক থেকেই আসবে তোমাদের সিডিপির 15টা কোয়েশ্চেন্স। তার মানে টোটাল কোয়েশ্চেন্স, নাম্বার অফ কোয়েশ্চেন্স জানো সিডিপির 30টা, তার মধ্যে 15টা আসবে এখান থেকেই। তার মানে বুঝতেই পারছো যে 50% কোয়েশ্চেন্স এখান থেকে। সেই জন্য তোমাদেরকে কি করছি না, ডেভেলপমেন্ট যে চ্যাপ্টার এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে পড়াচ্ছি, প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে পড়াচ্ছি আমাদের। তার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের যে পেড ব্যাচের ক্লাস সেটা পুরোদমে চলছে। সায়েন্স এবং আর্টস তোমরা উভয় স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা কি করবে না, সিরাজেম একাডেমির যে অ্যাপ সেটা তোমরা ওপেন করবে, তোমাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে লগ ইন করবে। সেখানেই তোমরা কি করবে না, দেখবে যে টেট মুক্তি ব্যাচ, আপার প্রাইমারি টেট মুক্তি ব্যাচ, ওই ব্যাচে গিয়ে তোমরা কি করতে পারবে না, আমাদের ডেমো ক্লাসও দেখতে পারবে। ডেমো ক্লাসগুলো দেখে নেবে, যদি ইন্টারেস্টেড থাকো, যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা কি হবে না, ওখানে গিয়ে কোর্সটা তোমরা পারচেজ করতে পারবে। তাছাড়াও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা দেওয়া থাকবে, ওখানে গিয়েও তোমরা জয়েন করে তোমাদের যে বলতে পারো যে জব রিলেটেড বা আপার প্রাইমারি রিলেটেড যে বিভিন্ন নিউজ সেগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করে রাখতে পারো। তো চলো আজকের যে টপিক সেটা শুরু করছি। তো কি বললাম যে আজকের টপিক হচ্ছে তোমাদের ডেভেলপমেন্টাল ইস্যুস অর্থাৎ বিকাশজনিত সমস্যা। তো দেখ, প্রথমে তোমাদেরকে তো বিকাশ পড়িয়ে দিয়েছি। এবার বিকাশজনিত সমস্যা অর্থাৎ আমাদের শিশুদের ক্ষেত্রে কি হয় না, বিকাশের ক্ষেত্রে কিছু কিছু আমরা সমস্যা দেখতে পাই। কিরকম সমস্যা দেখবে যে অনেক বাচ্চা কি হয় না, একটা নির্দিষ্ট অর্থাৎ নর্মাল এজ কমপ্লিট করার পরও দেখবে হাঁটতে পারে না বা ভালোভাবে দাঁড়াতে পারে না। এর কারণ কি না, ওই বাচ্চার যে মোটর ডেভেলপমেন্ট ওটা ঠিকঠাক হয়নি, সেই জন্য বাচ্চার কি হচ্ছে না, হাঁটতে প্রবলেম হচ্ছে। তার মানে এগুলো হচ্ছে ইস্যুস বা সমস্যা। আরও কি, আরও দেখবে যে অনেক বাচ্চা আছে যে 1-1.5 বছর কমপ্লিট হওয়ার পরও বা 1-1.5 বছর বয়স হয়ে যাওয়ার পরও দেখবে যে কথা বলতে পারে না। তার মানে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রবলেম হয়েছে। অনেক বাচ্চা আছে দেখবে, অনেক বাচ্চা আছে যে যাদেরকে পড়াবে, হয়তো ওর বয়স 6 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পড়াবে, কিন্তু পড়াগুলো ও বুঝতে পারে না, বুঝতে সমস্যা হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে ওর যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট সেটা কম হয়েছে, হয়তো বুঝতে পারছে কিন্তু স্লোলি পারছে। তো এই সমস্যাগুলো নিয়েই আজকে আমাদের ক্লাস। তো দেখো, বিকাশজনিত সমস্যা বলতে শিশুর শারীরিক, যেটাকে আমরা বলবো ফিজিক্যাল, নেক্সট এক মিনিট, তাহলে দেখো শারীরিক, মানসিক যেটাকে আমরা বলবো মেন্টাল, তারপর হচ্ছে সামাজিক, তারপরে হচ্ছে আবেগিক যেটাকে আমরা বলি ইমোশনাল, ও ভাষাগত বিকাশের পথে যেসব বাধা, তাই তো এগুলো হচ্ছে বাধা বা বিলম্ব দেখা দেই, সেগুলোকেই বোঝানো হয়। এই সমস্যাগুলি শিশুর পূর্ণাঙ্গ বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার মানে তোমার বলতে পারো যে কমপ্লিট যে ডেভেলপমেন্ট সেটার ক্ষেত্রে কি হয় না, এগুলো হচ্ছে একটা বাধা। তো এই যে তোমার বললাম যে সমস্যা, তো কি কি সমস্যা আছে, আমরা এই যে বললাম যে শারীরিক, মানসিক, সামাজিক, এই সমস্যাগুলো ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু কি করব না, স্টাডি করব। তো চলো শুরু করি। তাহলে ফার্স্ট সেটা হচ্ছে দেখো শারীরিক বিকাশজনিত সমস্যা, যেটাকে আমরা ইংলিশে বলি ফিজিক্যাল ডেভেলপমেন্টাল ইস্যুস। তো তোমাদেরকে বললাম যে অনেক বাচ্চা আছে কি করে না, একটা ধরো যে
নর্মাল এজ কমপ্লিট করার পরেও তাদের কি হয় না, না মোটর ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। যদি মোটর ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয় একটা বাচ্চার, তাহলে কি সমস্যা হবে না, বললাম যে ঠিকঠাকভাবে ওরা কি করতে পারবে না, হাঁটতে পারবে না, চলাচল করতে পারবে না। এবার ফাইন মোটর স্কিলস, যেটা আমাদের লার্নিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে ফাইন মোটর স্কিল যদি ঠিকঠাক না করতে পারে, তাহলে দেখবে ভালোভাবে পেন ধরতে পারবে না, ড্রয়িং করতে পারবে না, ভালোভাবে লিখতে পারবে না। তাহলে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে কি, সব ফিজিক্যাল, বলতে পারো আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টাল ইস্যুস, মানে শারীরিক সমস্যা। তো কি কি সমস্যা আছে চলো দেখে নিই এক বাই এক। তাহলে দেহের বৃদ্ধি, অর্থাৎ একটা নর্মাল মানে বলতে পারো গ্রোথ যতটা হওয়া দরকার ততটা কিন্তু হয় না যদি শারীরিক সমস্যা থাকে। তারপর মোটর দক্ষতার বিলম্ব, তোমাদেরকে বললাম যে মোটর মানে হচ্ছে তো মুভমেন্ট, ঠিকঠাক বললাম যে হাঁটতেও পারবে না। এবার ঠিকঠাক হাঁটতে পারবে না মানে বুঝতেই পারছো যে আর ও ঠিকঠাক দৌড়াতেও পারবে না। তার মানে এগুলো মোটর দক্ষতার বা মোটর স্কিলের কি হয় না, বিলম্ব দেখা দেয় এখানে। তারপর দেখো, যেহেতু এগুলো হচ্ছে কি সমস্যা, এই সমস্যার ফলে কি কি অসুবিধা হয় না, হাঁটা। এবার দেখো হাঁটাটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ক্লাসেই ডিসকাশন করেছি যে আমাদের মানে যেগুলো কাজের জন্য কি হয় না বড় পেশির প্রয়োজন হয়, সেগুলোকে বলি আমরা কি না, সেগুলোকে বলি আমরা গ্রস। আর যেগুলোর জন্য আমাদের ছোট পেশির প্রয়োজন হয় সেগুলোকে বলবো আমরা ফাইন। তো আমাদের হাঁটার জন্য কি হয় না বড় পেশির প্রয়োজন হয়, তার মানে এখানে দেখো হাঁটতে অসুবিধা হচ্ছে, তার মানে গ্রস ডেভেলপমেন্ট বলতে পারো ঠিকঠাক হয় না। তারপর দেখো দৌড়ানো, বসা, ধরার মতো কাজগুলো দেরিতে শেখা। এবার দেখো এই যে ধরা, মানে কোনো কিছুকে ধরা, আঁকড়ে ধরা, এটা কিন্তু তোমাদেরকে অনেকেই বলে দেয় যে ধরা হচ্ছে কি, তোমাদেরকে বলে যে ফাইন, কিন্তু অ্যাকচুয়ালি দেখো ধরা দুই রকমের হয়। যদি আমরা কোনো বড় জিনিসকে ধরি, আমরা কোনো একটা বড় জিনিসকে যখন ধরবো তখন সেটা হবে গ্রস। আমরা যখন হালকা কোনো কিছুকে ধরবো সেটাকে বলবো আমরা ফাইন, বলতে পারো ফাইন। যেরকম আমরা যদি পেন ধরি, আমরা কি ধরি, আঙুল দিয়ে ধরি, মানে আমাদের ছোট মাংসপেশি ইউজ হয়, তার মানে ওটা হচ্ছে ফাইন। আমরা যখন চামচ দিয়ে খাই তখন আমাদের কি হয় না ছোট পেশি ইউজ করি, এই জন্য এগুলো হচ্ছে ফাইন। কিন্তু আমরা যখন কোনো কিছু ধরো একটা বড় কোনো অবজেক্ট বা বস্তু নিচ থেকে তুলি, ওটাও তো ধরি, ধরা, ওটাও তো ধরা, তাহলে ওখানে আমরা কি করি না বড় আমাদের হাতের বড় পেশিগুলো ইউজ হয়, এটা হচ্ছে গ্রস। তো তোমরা পুরো কনসেপ্ট রাখবে, মুখস্থ রাখবে না, তোমরা নিজেরাই ভাববে যে আমি কোনো কিছুকে ধরছি তখন আমার বড় মাংস মানে পেশির ইউজ করছি না ছোট পেশি। যদি আমরা ছোট পেশি ইউজ করি তাহলে ফাইন, আমরা যদি বড় পেশি ইউজ করি তাহলে বলবো গ্রস। খুব সহজ। নেক্সট দেখো পেশি শক্তির দুর্বলতা বা চলাফেরা কি হয় না অসুবিধা হয়। তাহলে পেশি শক্তির দুর্বলতার কারণেই কিন্তু আমাদের কি হয়, চলাফেরার অসুবিধা হয়, যেটাকে বললাম আমাদের যে মোটর ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। তাহলে এটা ছিল কি না শারীরিক বিকাশজনিত সমস্যা, যেটাকে আমরা ইংলিশে বলবো ফিজিক্যাল ডেভেলপমেন্টাল ইস্যুস। আশা করি তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের যে ডাউট বা কোয়েরি সেটা ক্লিয়ার করে দেব নেক্সট ক্লাসে। নেক্সট হচ্ছে দেখো ভাষা বা বক্তৃতা বিকাশজনিত সমস্যা, যেটাকে বললাম তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ইস্যুস। কি হয় না তোমাদেরকে বললাম যে বাচ্চার কি হয় না অনেক বাচ্চা আছে যে নর্মাল এজ কমপ্লিট করার পরেও দেখবে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আবার অনেক বাচ্চার দেখবে যে উচ্চারণ করতেও পারে না, উচ্চারণ করতেও সমস্যা হয়। এবার দেখো যদি ভাষা মানে কথা বলতেই না পারে তাহলে তো উচ্চারণ তো ঠিকঠাক হবেই না। তার মানে এরকম সমস্যাকে আমরা বলবো কি না ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ইস্যুস। তাহলে দেখো এই সমস্যাগুলো কি কি, কথা বলছে কথা বলা দেরিতে শুরু করা, শব্দ উচ্চারণের সমস্যা যেটা আগেই তোমাদেরকে বলে দিলাম, ভাষা বোঝা বা ব্যবহার করতে অসুবিধা, অর্থাৎ যেহেতু নিজে কথা বলতে পারে না সেই জন্য কি হয় না অপরের ভাষাও বুঝতে পারে না, এবং কোন সময় কোন ভাষাটা বলতে হবে অর্থাৎ কোথায় কোন ভাষা ইউজ করতে হবে এটাও কিন্তু বুঝতে পারে না। তো এটা হচ্ছে বাচ্চাদের কি বললাম তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ইস্যুস। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তোমাদেরকে খুব সহজ এবং সরল ভাষাতেই বুঝাচ্ছি। তবুও যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হচ্ছে দেখো বুদ্ধিভিত্তিক বিকাশজনিত সমস্যা, যেটাকে আমরা বলবো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ইস্যুস। কি হয়
যে এই যে সমস্যা যদি দেখা যায় তাহলে দেখবে যে আইকিউ বা তোমার বলতে পারো যে বুদ্ধির বা বলতে পারো যে আমাদের যে বুদ্ধিভিত্তিক যে ডেভেলপমেন্ট সেটা কি হয় না খুব কম হয়। দেখবে ক্লাসে অনেক বাচ্চা যদি তুমি পড়িয়ে থাকো দেখবে অনেক বাচ্চাকে যদি তুমি একসাথে পড়াও দেখবে অনেক বাচ্চা আছে যে একবার তুমি যেটা বললে বুঝে গেল, হ্যাঁ স্যার বুঝে গেছি। আবার কেউ কেউ আছে যে আবার তুমি যদি ওটাকে রিপিটেশন করো আবার বুঝিয়ে দাও তাহলে বলবে পরের যে বাচ্চাগুলো আছে তারা বলবে যে হ্যাঁ বুঝে গেছি। হয়তো মেজরিটি মানে বেশিরভাগ বাচ্চাই বুঝে যাবে, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে দেখবে যে রেসপন্স করে না, হয়তো নাও বলে না হ্যাঁও বলে না। তো তুমি বুঝতেই পারছো যে কি বললাম, যে তার মানে তারা এই যে দুইবার রিপিটেশন করার পর দুইবার বোঝানোর পরেও কিন্তু বুঝতে পারেনি। এরকম বাচ্চার ক্ষেত্রে কি হয়েছে না এদের যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট তার কি আছে না সমস্যা আছে। তাহলে অ্যাজ এ টিচার তোমাকে কি করতে হবে না, অ্যাজ এ টিচার দেখবে অনেক টিচার আছেন কি করে একবার বুঝিয়ে দিল, তো দেখবে যারা খুব ভালো স্টুডেন্টস হয় বা যাদের বললাম যে বুদ্ধিভিত্তিক ডেভেলপমেন্ট খুব ভালো তারা একবারেই বুঝে যায়, তখন কি করেন টিচার না বাকিগুলোকে কি করেন যে তোদের দ্বারা হবে না, তোরা পারবি না। এরকম না, এরকম না, এরকম বলতে হবে না তোমাকে। ও হয়তো বুঝে গেছে, ওর ডেভেলপমেন্টটা বলতে পারো ঠিকঠাক হয়েছে, ওদের হয়তো ডেভেলপমেন্টটা অত বলতে পারো যে ঠিকঠাক হয়নি, সেই জন্য অ্যাজ এ টিচার তোমাকে কী করতে হবে না ওকে একটু স্লোলি হয়তো যে স্পিডে বলছিলে যে ফ্রিকোয়েন্সিতে বলছিলে তার থেকে একটু লো ফ্রিকোয়েন্সিতে বলে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। অ্যাজ এ টিচার তোমার এটা কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব। নেক্সট নেক্সট তাহলে দেখো কি বললাম যে শেখার গতি খুব ধীর হওয়া মানে খুব স্লোলি শিখতে পারে। তারপর দেখো চিন্তা, সমস্যা সমাধান, যুক্তি প্রয়োগে অসুবিধা, তার মানে এদের থিঙ্কিং বলতে পারো এদের যে থিঙ্কিং সেটার কিন্তু ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় না, যেহেতু ও চিন্তা করতে পারে না ঠিকঠাক, ওই জন্য ওকে তুমি যদি কোনো সমস্যার সমাধান করতে বলো তাহলে ও ভাবতেও পারবে না, চিন্তাও করতে পারবে না, করতেও পারবে না, খুব সমস্যা হবে। পারবেও না, না ওকে ভালোভাবে বুঝাতে হবে। দেখবে অনেক বাচ্চাকে দেখবে যে ম্যাথ একবার যদি করিয়ে দাও পেরে যায়, অনেক বাচ্চা আছে অনেক বুঝাতে হয়, বুঝানোর পরে অনেক ধীরে ধীরে বলার পরে অনেক কিছু ট্রিক্স ইউজ করে তারপর বুঝতে পারে। এরকম যারা বাচ্চা তাদের ক্ষেত্রে কি হয় না তারা হয়তো শিখে যায় কিন্তু ওটাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারে না। তাহলে কি বললাম যে সমস্যা সমাধান বা যুক্তি প্রয়োগে কি হয় অসুবিধা হয়, স্কুলে পড়াশোনায় সমস্যা হয়, এদের পড়াশোনাতে কি হয় না সমস্যা হয়। হয়তো অন্যান্য বাচ্চারা যদি তুমি টিচার কি করলে না হয়তো একটা অঙ্ক একই রকম অঙ্ক আছে, হয়তো 5 নম্বর আর 6 নম্বর একই রকম অঙ্ক, তখন তুমি কি বলছো টিচার হিসাবে যে আমি 5 নম্বরটা করে দিচ্ছি তোমরা 6 নম্বরটা বাড়ি থেকে করে নিয়ে আসবে, মানে 5 আর 6 যেহেতু একই, তাহলে দেখবে অন্যান্য বাচ্চা হয়তো করে নিয়ে আসতে পারবে কিন্তু যাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের প্রবলেম থাকবে তারা কিন্তু করে নিয়ে আসতে পারবে না, তাহলে তাদের সমস্যা হয়। নেক্সট নেক্সট হচ্ছে দেখো সামাজিক ও আবেগিক বিকাশজনিত, যেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ইস্যুস। তাহলে আমরা সোশ্যালাইজেশন মানে বুঝি অন্যদের সাথে ইন্টারাকশন করা। তো দেখবে যাদের এই সমস্যাটা হয় মানে সোশ্যালাইজ বলতে পারো যে সামাজিক ইস্যুস থাকে অর্থাৎ সোশ্যাল ইস্যুস থাকে, তারা অন্যদের সাথে ঠিকঠাক মিশতে পারবে না, ওদের সাথে কথাবার্তা ম্যাচ করবে না, মানে তারা কি করবে না একা একা থাকতে পছন্দ করবে, ওরা অন্যদের সাথে মিশতে পারবে না। তাছাড়াও এদের কি হয় না এদের মধ্যে দেখবে অনেক রাগ দেখতে পাওয়া যায়, অল্পতে রেগে যাবে। যেরকম নর্মাল আমরা কি করি যে বন্ধুদের সাথে কথা বলতে পারো, বন্ধু আমি হয়তো কিছু বলে দিলাম ইয়ার কি ফাইজলামিমের কিছু বলে দিলাম, ওইও কিছু বলে দিল, আমি ওটা কি করি না সহ্য করে নিই যে আমিও তো ওকে বলেছি ও আমাকে বলছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয় যে বলবে ঠিক কিন্তু ওকে যদি তুমি কিছু বলতে যাও তাহলে রেগে যাবে। তাছাড়া এদের মধ্যে অনেক ভয় থাকে, অনেক ফোবিয়া থাকে, মানে অতিরিক্ত, যেটা নর্মাল থাকা দরকার কিন্তু অতিরিক্ত থাকে। তাহলে কি বললাম অন্যদের সঙ্গে মিশতে না পারা মানে ঠিকঠাক মিশতে পারবে না। তারপর অতি ভয়, তারপরে রাগ যেটাকে তোমাদের অ্যাঙ্গার বললাম, এবং এদের মধ্যে কি হয় না উদ্বেগের প্রকাশ পায় মানে অ্যাংজাইটি যেটাকে আমরা বলি, অ্যাংজাইটি মানে নিজে থেকেই ভাববে যে এটা কি হবে, মানে যেটা বলতে পারো যে রিয়ালিটি এখনো বা অনেক বলতে পারো যে ভবিষ্যৎ নিয়ে খুব ভাবে এরা।
ভবিষ্যতে যে এটা কি হবে, এটা কি হবে। আমাদেরও তো সমস্যা আছে জীবনে, আমরা কি করি সেগুলোকে কি করি না ট্যাকেল করার চেষ্টা করি যে হ্যাঁ যা হবে দেখা যাবে, ঠিক আছে। কিন্তু এরা কি করে না, এরা খুব উদ্বেগ প্রকাশ করে যে কি হবে। যেরকম হয়তো পরীক্ষা আর 10 দিন আছে, তাহলে পরীক্ষা আর 10 দিন আছে, তাহলে কি করতে হবে, তোমাকে বেশি বেশি পড়াশোনা করতে হবে। এরা কি করবে না ভাবতে ভাবতেই এদের সমস্যা, এরা কি করবে না বেশি বেশি ভাববে, হ্যাঁ পরীক্ষা কেমন হবে, পরীক্ষায় যদি ফেল করে যায়, এরকম ভাবনা চিন্তা আসবে। কিন্তু এর সলিউশন কি, যে পরীক্ষা 10 দিন আগে আছে, তার মানে বেশি বেশি পড়াশোনা করো। তাহলে এদেরকে সবসময় কি করতে হবে না, এরকম যদি স্টুডেন্ট থাকে এদেরকে কাউন্সেলিং করাতে হয়, এদেরকে অ্যাজ এ টিচার তোমাকে বোঝাতে হয় যে এর সলিউশন হচ্ছে তুমি বেশি বেশি পড়াশোনা করো। তোমার ফল তোমার হাতে নেই, তোমার হাতে যেটা আছে যে তুমি কি করো না বেশি বেশি স্টাডি করো, পড়াশোনা করো। তারপর দেখো আত্মবিশ্বাসের অভাব, আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্সের অভাব থাকে। ও মানে এই কনফিডেন্সটা থাকে না যে আমি এক্সামে পাস করে যাবো, আমি পড়াশোনা করবো ঠিকঠাক এক্সামে পাস করে যাব। যেরকম তোমাদের মধ্যে আছে হয়তো কনফিডেন্স যে আমরা কি করছি না, এখন আপার প্রাইমারি টেটের জন্য পড়াশোনা করছি। তো তোমরা কি ভাবছো যে ঠিকঠাক পড়াশোনা করব, টেট কোয়ালিফাই করে নেবো, আর পেরেও যাবে, তোমরা তোমরা পেরেও যাবে একটু যদি তোমরা মানে বলতে পারো যে ডেলি মানে স্মার্টলি পড়াশোনা করো, তাহলে তোমরা কিন্তু কি হবে না এই টেটটা কিন্তু ইজিলি কোয়ালিফাই করে যাবে। তাহলে তারপর দেখো একাকিত্ব বোধ। কেন একাকিত্ব বোধ না, বললাম যে এদের সমস্যা হচ্ছে এরা কি করে না অন্যের সাথে মিশতে পারে না। যেহেতু অন্যের সাথে মিশতে পারে না, সেই জন্য কি করে না একাকিত্ব বোধ করে, মানে একা একা থাকে। তারপর নেক্সট নেক্সট দেখো আচরণগত সমস্যা, যেটা হচ্ছে বিহেভিয়ারাল ইস্যুস। কি হয় না এই যে ইস্যুস মানে এই যে সমস্যা, এই সমস্যাতে কি হয় দেখবে যে আমি তোমাকে পড়াচ্ছি, হয়তো তুমি ক্লাসটা দেখছো দেখছো কিন্তু যাদের আচরণগত সমস্যা আছে তারা খুব হাইপার অ্যাক্টিভ হয়, মানে খুব অস্থির হয়, মানে কোনো কিছুর উপর বেশিক্ষণ ওরা ফোকাস করতে পারবে না। যেরকম ক্লাসে তুমি দেখবে অনেক ছেলে আছে, অনেক ছেলে আছে তোমার ক্লাসে, তুমি দেখতে পাবে যে তুমি পড়াচ্ছ কিন্তু ও স্থিরভাবে বসে থাকতে পারছে না, একবার এইদিকে নড়ছে একবার ওইদিকে সরছে। তখন তোমাকে কি হচ্ছে না, তোমারও অ্যাটেনশন মানে তুমি তো টিচার, ঠিক আছে, তুমি ওদেরকে বারবার বলছো যে আমি পড়াচ্ছি এখন কথাও বলবে না, একদম ঠিকঠাক বসে থাকবে। তো বারবার এইদিকে সরছে একবার এইদিকে, মানে ওর শরীর মানে মুভমেন্ট হচ্ছে। তখন তুমি কি করো না ওকে কি করো বকা দাও বা মারো, ঠিক আছে, পানিশ করো। তাহলে বুঝতে হবে আমাদের যে এরকম যদি স্টুডেন্ট থাকে বা এরকম যদি বাচ্চা থাকে, তাহলে কি হচ্ছে না এদের বলতে পারো বিহেভিয়ারাল ইস্যুজ আছে, মানে বলতে পারো আচরণগত সমস্যা আছে। তাহলে অতিরিক্ত অস্থিরতা, যেটা তোমাদেরকে বললাম যে ঠিকঠাক ভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারবে না, যেটাকে আমরা বলবো হাইপার অ্যাক্টিভিটি। নিয়ম মানতে বা মনোযোগ ধরে রাখতে অসুবিধা হয়। ধরো তুমি এজ এ টিচার ক্লাসে বলে দিয়েছো যে একদম 5 মিনিট পর্যন্ত নড়াচড়া করবে না, একদম স্থির হয়ে বসে থাকো, দেখবে যদি আচরণগত সমস্যা থাকে তাহলে কিন্তু ও পারবে না। নেক্সট তারপর দেখো আক্রমণাত্মক বা অবাধ্য আচরণ। এরা কি হয় না খুব অ্যাগ্রেসিভ হয়, আক্রমণাত্মক হয়। যদি বন্ধুর সাথে ঝগড়া হয় ফট করে মেরে দেবে। তো এরা কি হয় না খুব আক্রমণাত্মক হয়, হাইপার অ্যাক্টিভ হয়। নেক্সট নেক্সট হচ্ছে দেখো বিকাশের নীতি। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বিকাশের নীতি সমূহ, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তোমাদেরকে বারবার বলছি যে ডেভেলপমেন্ট থেকে 15 নম্বর, আমি চাই যে 15তে 15ই যেন তোমরা পাও। একটা কোয়েশ্চেন্সও তোমাদের কিন্তু মিস হবে না, তোমরা সব কোয়েশ্চেন্সও কিন্তু কি করতে পারবে না পরীক্ষা হলে গিয়ে 100% অ্যাকুরেসির সাথে অ্যাটেম্প্ট করতে পারবে। কারণ আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, ডেভেলপমেন্টে যতগুলো টপিক আছে খুব ধরে ধরে পড়াবো। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। গতকালকে কিন্তু এই ক্লাসটা লাইভ হয়েছিল, কিন্তু অডিওর ইস্যুর জন্য এটাকে তোমাদের ইউটিউবে দিতে পারিনি, ঠিক আছে। তো সেই জন্যই তোমাদেরকে যেহেতু বলেছিলাম আমি যে কি করব না এই যে তোমাদের ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্টের যে বলতে পারো সেকশন, এই পুরো ভিডিও কিন্তু তোমাদের আমি ইউটিউবে দিয়ে দিব। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে সময় মতো তোমরা কি পাও না ভিডিওর যে নোটিফিকেশন সেটা পেয়ে যাবে। তাহলে এবার কি পড়বো আমরা, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। তো চলো শুরু করি। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি বা বলতে পারো নীতি, যে বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। দেখো
সাইকোলজিতে এটা ডিবেট ছিল। কি ডিবেট? যে বিকাশ কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, মানে এটা একটা ডিবেট যে কন্টিনিউয়াস ভার্সেস ডিসকন্টিনিউয়াস। তো আরেকটা ডিবেট তোমরা আশা করি তোমাদেরকে বলেছি প্রিভিয়াস ক্লাসে, যে নেচার ভার্সেস নার্চার। এই ডিবেটটা হচ্ছে এন্ডলেস, এখনো কিন্তু এই ডিবেটের বলতে পারো যে কনক্লুশন আসেনি। এই ডিবেটটা হচ্ছে এন্ডলেস, চলতেই আছে বা ডিবেটেবল বলতে পারো। কিন্তু এই যে ডিবেট কন্টিনিউয়াস ভার্সেস ডিসকন্টিনিউয়াস, এই ডিবেটের কিন্তু কনক্লুশন চলে এসছে যে বিকাশ হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই তো? এরকম না যে কোনো একটা স্টেজে গিয়ে বিকাশ হয় না আবার অন্য স্টেজে গিয়ে হয়, বা এরকম হয় না। যে ধরো যে ইনফ্যান্সি থেকে আমরা কোথায় গেলাম না চাইল্ডহুডে গেলাম। তার মানে আমাদের ইনফ্যান্সি থেকে যখন আমরা চাইল্ডহুডে গেলাম, তার মানে মানে এটা হচ্ছে ধরো আমরা যদি এভাবে ভাবি তো দেখতেই পাচ্ছ এগুলো সিঁড়ির মতো এক একটা। তার মানে আগে কি ভাবা হতো, আগে কিছু কিছু মনোবিজ্ঞানী ভাবতেন যে আমাদের কি হয় না, আমরা যখন ইনফ্যান্সি থেকে চাইল্ডহুডে যাই তখন আমাদের ইনফ্যান্সি থেকে চাইল্ডহুডে যাওয়া মানে আমাদের পুরোপুরি সবকিছু চেঞ্জ হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ঘটে না। কি হয় না, আমাদের যে বলতে পারো যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানে আমরা ইনফ্যান্সি থেকে যখন আমরা চাইল্ডহুডে যাই, তার মানে কি হয় না, আগের যে আমাদের বলতে পারো স্টেজ, আমাদের পরবর্তী যে স্টেজ সেটাকে ইনফ্লুয়েন্স করে, মানে প্রভাবিত করে। আমরা অনেক কিছু আমাদের ইনফ্যান্সি থেকে আমরা চাইল্ডহুডে কি করি নিয়ে আসি। তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এই দুটোর মধ্যে কোনো কিন্তু গ্যাপ নেই, মানে ইনফ্যান্সি এবং চাইল্ডহুডের মধ্যে কোনো কিন্তু গ্যাপ নেই। সেই জন্য এই ডিবেট কিন্তু এখন কি হয়েছে না বলতে পারো কনক্লুশনে চলে এসছে। আমরা এখন কি পড়ি, আমরা পড়ি এখন সিডিপিতে যে আমাদের যে বিকাশ সেটা হচ্ছে একটা বলতে পারো কন্টিনিউয়াস, বা এখানে বাংলাটা দেওয়া আছে দেখো, অবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলতে থাকে, এটি কোনো নির্দিষ্ট পর্যায়ে থেমে যায় না। যেরকম তোমাদেরকে যখন গ্রোথ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে গ্রোথ কি হয় না, গ্রোথ একটা স্টেজে, যেরকম আমাদের বা তোমাদের যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, যাদের এজ হয়তো 23 বা 1 পেরিয়ে গেছো, দেখবে তোমাদের আর হাইট কিন্তু বাড়ে না। তার মানে ম্যাচুরেশনে গিয়ে আমাদের কি হয় না, বৃদ্ধি থেমে যায়। কিন্তু আমাদের যে বিকাশ এটা কি হয় না, থামে না। আমাদের কি হয়, বিকাশ চলতেই থাকে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতেই থাকে। নেক্সট হচ্ছে দেখো, বিকাশের গতি সুনির্দিষ্ট ক্রমানুসারে ঘটে। এটাকে খুব সহজ ভাষায় বলছি যে একটা বাচ্চা কি হয়, প্রথমে দেখবে যে বেডে শুয়ে কি করে না, মুভমেন্ট করে, উঠে বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, এভাবে ওকে কি করতে হয় না, আমাদের কোলে নিতে হয়, তাহলে কারোর সাপোর্টে কিন্তু উঠতে পারে, না হলে বিছানায় দেখবে পড়ে থাকে। ঠিক আছে, ও কি করতে পারে না, না ওর অর্গানসের তখন কিন্তু বলতে পারো কন্ট্রোল পায় না। তারপর কি হয়, বাচ্চা দেখবে আস্তে আস্তে কি পায় না, যখন অর্গানসের কন্ট্রোল পায় দেখবে কি করে, বসতে পারে। মানে ও শুয়েছিল এতদিন, এবার বসতে পারলো। তার মানে প্রথমে বসতে পারলো, তারপর দেখবে যে হালকা সাপোর্ট নিয়ে ও দাঁড়াতে শিখে, তাই তো? এবার দাঁড়াতে শেখানোর পর কি হয় না, তারপর দেখবে যে কি করে, ও হাঁটতে শিখলো। এবার যখন দেখবে হাঁটা কমপ্লিট হয়ে যায়, এবার দেখবে যে খুব দৌড়াতে থাকে, মানে দৌড়ানো স্টার্ট হয়ে গেল। তার মানে আমরা কি ক্রম পেলাম একটা, যে প্রথমে বাচ্চা বসতে শেখে, তারপরে আমরা সেকেন্ডে কি শিখলাম যে বাচ্চা কি করে, প্রথমে বসতে, তারপরে দাঁড়াতে, তারপরে হাঁটতে, তারপরে দৌড়াতে। তাহলে এরকম ক্রম অনুসারে কিন্তু কি হয় না, ডেভেলপমেন্টটা ঘটে থাকে। এরকম কোনোদিন বিকাশ ঘটবে না যে একটা বাচ্চা, ধরো কোনো বাচ্চা কি করলো না, প্রথমে বসতে শিখলো আর বসার পরই দৌড়াতে লাগছে, এরকম কিন্তু বিকাশ কোনোদিন ঘটবে না। নির্দিষ্ট ক্রম অনুসারে হবে। হতে পারে এরকম যে ওর
যে বলতে পারো যে নর্মাল এজ, তার থেকে হয়তো ও তাড়াতাড়ি কি করতে পারছে না, হাঁটতে পারছে বা দৌড়াতে পারছে, এটা হতে পারে। কিন্তু ওকে কি করলাম, বললাম যে অর্ডার কিন্তু ফলো করতে হবে, ক্রমটা ফলো করতে হবে। কি, প্রথমে বসতে শিখবে, তারপরে দাঁড়াতে শিখবে, তারপরে কি হাঁটতে শিখবে, তারপরে দৌড়াতে পারবে। তাহলে এটা হচ্ছে ক্রম। সেটাই বলা আছে এখানে যে বিকাশ বিকাশ একটি নির্দিষ্ট ক্রমানুসারে ঘটে। যেমন শিশু আগে বসতে শেখে, তারপর দাঁড়াতে, পরে হাঁটতে। এখানে দৌড়ানোরটা নেই, তোমাদেরকে আমি বলে দিলাম যে প্রথমে হাঁটতে শিখবে, তারপর জোরে জোরে দৌড়াতে পারবে, তাই তো? তাহলে এটাই ছিল তোমাদের কি না, তোমাদেরকে বললাম যে বিকাশের যে নীতি বা বৈশিষ্ট্য, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিকাশের গতি সুনির্দিষ্ট ক্রমানুসারে ঘটে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়, আমার এমসিকিউও আছে। এমসিকিউ যখন তোমাদেরকে করাবো, তোমরা সেই আনসারটা বুঝতে পারবে যে কোন আনসারটা হবে। কারণ আমি লাইভ ক্লাস বা 2022 থেকে পড়াই, এখান থেকে একটা কোয়েশ্চেন্স আছে, ওই কোয়েশ্চেন্সের আনসার কিন্তু 90% বা 99% বলতে পারো ছেলেমেয়েরা কিন্তু খুব ভুল করে দেয় আনসারটা। তো আগেই যেহেতু তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, হয়তো তোমরা কোয়েশ্চেনের আনসারটা পেরে যাবে। নেক্সট হচ্ছে বিকাশ মাথা থেকে পা পর্যন্ত ঘটে। এটা তোমাদের প্রথম যে ক্লাস সেখানেই বলে দিয়েছিলাম যে এটাকে বলা হয়, এটা ডেভেলপমেন্টের একটা বলতে পারো যে কি ডাইরেকশন, যে আমাদের বিকাশ কি হয় না, কি বললাম, মাথা থেকে পা পর্যন্ত হয়, এটাকে বলা হয় সেফালোকর্ডাল। তো দেখো সেফালোকর্ডাল, এটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে আসে সেফালো, তার মানে হচ্ছে মাথা। তাহলে ভাববে যে সেফালো কথাটা প্রথমে আছে, তার মানে প্রথমে মাথার বিকাশ ঘটবে। তাহলে কি বললাম, তোমাদের মনে রাখা খুব সহজ যে সেফালো কথার মানে হচ্ছে মাথা। যেহেতু সেফালোকর্ডালের কথার মধ্যে সেফালো কথাটা আগে আছে, তাহলে মাথার বিকাশ আগে হবে। তারপরে দেখো কর্ডাল কথাটা পরে আছে, তার মানে শেষে আছে, তার মানে কর্ডাল কথার মানে হচ্ছে পা, তার মানে পায়ের যে বিকাশ সেটা হবে সব শেষে। তাহলে বুঝতে পারলে, যেহেতু কি বললাম সেফালো কথাটা প্রথমে আছে, তার মানে প্রথম বিকাশ মাথার ঘটবে। কর্ডাল কথাটা সব শেষে আছে, তার মানে বুঝতেই পারছো যে সব শেষে ঘটবে। তার মানে বুঝতেই পারছো যে এবার বাকি যে অর্গানস গুলো আছে সেগুলো আমরা কি করব না, আমরা আনসার ভেবে ভেবে করব। যেরকম তোমাদেরকে বলছি, দেখো তোমাদেরকে বললাম যে সেফালো কর্ডাল কথার মানে হচ্ছে কি না, মাথা থেকে পা, তার মানে উপর থেকে নিচের দিকে। তার মানে উপরে টপে আছে কি, আমাদের টপে আছে মাথা, আর সব বটমে আছে কি, আমাদের বটমে আছে আমাদের লেগ। এই জন্য এটাকে বলা হয় টপ টু বটম, ঠিক আছে? তার মানে এবার যদি আমরা এই নিয়ম দিয়ে দেখি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথমে কোনটার বিকাশ ঘটবে, আমাদের হ্যান্ডের না আমাদের শোল্ডার বা কাঁধের বিকাশ ঘটবে, তখন তুমি এইভাবে ভাববে যে প্রথমে তো মাথা, তারপরে আমাদের শোল্ডার, তারপরে হচ্ছে আমাদের হ্যান্ড। তার মানে উপর থেকে যদি নিচের দিকে আসি, তাহলে আমাদের বলতে পারো যে শোল্ডার সেটা কি আসে না উপরে আসে, মাথার বলতে পারো মাথার কাছাকাছি আছে, মানে হ্যান্ড থেকে আমাদের হাতের তুলনায় শোল্ডারটা উপরে আসে। তার মানে আমাদের এই যে ডাইরেকশন বলতে পারো সেফালোকর্ডাল অনুযায়ী, এই ডাইরেকশন অনুযায়ী প্রথমে আমাদের কাঁধের বিকাশ ঘটবে, তারপর নিচে, তাই তো? কারণ উপর থেকে নিচের দিকে আসবে। যেরকম তোমার যদি চেস্ট আর তোমার যদি বলে হেড, তাহলে দেখবে হেড উপরে আছে, তার মানে হেডের তো আগেই ঘটবে, ঠিক আছে? বা কাঁধ বলতে পারো, কাঁধ উপরে আছে, তার মানে কাঁধের ঘটবে, তারপরে তোমার চেস্টের, তারপরে বেলি, তাই তো? তারপরে তোমার বলতে পারো থাই, তারপরে সব শেষে আসবে তোমার লেগ। তাহলে এটা হচ্ছে তোমার পুরোপুরি কনসেপ্ট। তুমি দেখবে যে উপর থেকে নিচের দিকে, মানে উপরের অর্গানস গুলোর ডেভেলপমেন্ট আগে ঘটবে, নিচের গুলো পরে ঘটবে। তাহলে সব উপরে যেহেতু আছে মাথা, আর সব নিচে আছে আমাদের পা বা টো বলতে পারো, যে পায়ের তলাটা সেটা, তাহলে সেই জন্য আমরা বলবো এটা, এই যে বলতে পারো ডাইরেকশন, এটাকে বলা হয় সেফালোকর্ডাল। সেফালোকর্ডাল মানে হচ্ছে যে মাথা থেকে পা। তার মানে প্রথম বিকাশ যেটা ঘটবে, শিশুর বিকাশ যেটা ঘটে, বা প্রথম যে অঙ্গের উপর বলতে পারো শিশু নিয়ন্ত্রণ পায় সেটা হচ্ছে ওর মাথা, এবং লাস্টে যে বলতে পারো অঙ্গের উপর নিয়ন্ত্রণ পাই সেটা হচ্ছে তোমাদেরকে বললাম পা। সেই জন্য দেখবে এই বিকাশ থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আমরা প্রথমে কি করি না, আমাদের মাথার উপর মানে মাথা নড়াচড়া করতে পারবে শিশু দেখবে, তারপরে দেখবে যে প্রথমেই এই যে বিকাশ, এই ডাইরেকশন আমাদের প্রমাণ করে যে সেই জন্য শিশু দেখবে যে যখন
প্রথমে মাথার কন্ট্রোল পেলো, তারপর দেখবে হাতের কন্ট্রোল পাই, সেই জন্য দেখবে যে ও যখন বসবে হাতের সাপোর্ট নেই, তারপর দেখবে বসবে, তারপরে হাঁটবে, তারপরে দৌড়াবে। তার মানে হাঁটাটা পরে হচ্ছে। কেন হাঁটাটা আমরা মানে একটা শিশু সব শেষেই কেন হাঁটতে পারছে এত কিছু কমপ্লিট করার পর? কারণ ওর যে পা, বলতে পারো লেগ, ওর যে পা বা লেগের উপর কন্ট্রোল সব শেষে পায়, এইগুলোর উপর কন্ট্রোল আগে পায়, সেই জন্য দেখবে বসতে আগে পারে, তারপরে হাঁটতে পারে, তারপরে দেখবে যে ও হাঁটতে পারে। সেই জন্য এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রথমে কি হয় না, শিশু বসতে পারে তারপরে হাঁটতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উপরের যেগুলো অর্গান সেগুলো ডেভেলপমেন্ট আগে ঘটে, নিচের যেগুলো অর্গান সেগুলো পরে ঘটে। আশা করি তোমাদের কমপ্লিট করতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবে। নেক্সট হচ্ছে দেখো বিকাশ কেন্দ্র থেকে প্রান্তে ঘটে। তো এটাকে বলা হয় বিকাশের প্রক্সিমো ডিস্টাল। তো দেখো প্রক্সিমো কথার মানে হচ্ছে পার্শ্ববর্তী, এবং ডিস্টাল কথার মানে হচ্ছে দূরবর্তী। তার মানে এবার দেখো এই পার্শ্ববর্তী এর আরেকটা মিনিং তোমাদেরকে বলেছিলাম যে প্রক্সিমো কথাটা হচ্ছে রিলেটেড টু সেন্টার। তো মনে রাখবে আমাদের যে বডি, আমাদের বডির সেন্টারে আছে আমাদের স্পাইনাল কর্ড। এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসেও বলেছি, আমাদের বডির যে সেন্টার সেখানে আছে স্পাইনাল কর্ড। এবার দেখো তাহলে কি হয় না, বলছে পার্শ্ববর্তী থেকে দূরবর্তীতে যায়, অর্থাৎ কি হয় না যেগুলো স্পাইনাল কর্ডের কাছাকাছি মানে পার্শ্ববর্তী সেই অর্গানসগুলো ডেভেলপমেন্ট আগে ঘটবে, তারপর যেগুলো দূরবর্তী সেগুলো পরে ঘটবে। তাহলে এই ডেভেলপমেন্টের ডাইরেকশন অনুযায়ী তোমার যে কাঁধের বিকাশ আগে ঘটবে, তারপর তোমার বলতে পারো যে কনুইয়ের বিকাশ কাঁধের পরে ঘটবে, তারপর তোমার যে রিস্ট বা কবজির বিকাশ কনুইয়ের পরে ঘটবে, তারপর সব শেষে ঘটবে তোমার ফিঙ্গার্স। কেন? কারণ দেখতেই পাচ্ছ যে স্পাইনাল কর্ড থেকে কাঁধ সবচেয়ে কাছে আছে, সেই জন্য তোমাদেরকে যদি একটা সার্কেল ড্র করি তাহলে বিকাশের এই ডাইরেকশন অনুযায়ী যে কি হয় আমাদের যে বিকাশ সেটা হয় সেন্টার টু পেরিফেরি। মানে আমরা কি করি না ভেতর থেকে বাইরের দিকে যেতে থাকি, তাহলে দেখবো আমরা স্পাইনাল কর্ডের কাছাকাছি হচ্ছে আমাদের কাঁধ, তার মানে কাঁধের বিকাশ আগে ঘটবে, তারপর হচ্ছে আমাদের কনুই, তারপর হচ্ছে আমাদের রিস্ট, তারপরে হচ্ছে ফিঙ্গার্স। তাহলে যেটা স্পাইনাল কর্ডের পার্শ্ববর্তী সেটার বিকাশ আগে ঘটবে, যেটা দূরবর্তী সেটা পরে ঘটবে। তাহলে এই যে রিস্ট এবং যদি আঙুল যদি আমরা দেখি তাহলে কাছে কোনটা, এর সেন্টার থেকে আমরা যদি কল্পনা করি তাহলে যেহেতু রিস্ট কাছে সেই জন্য কবজির বিকাশ আগে ঘটবে, ফিঙ্গার্স যেহেতু দূরে তাহলে ফিঙ্গার্সের অর্থাৎ আঙুলের বিকাশ পরে ঘটবে। তো এটা প্রিভিয়াস ক্লাসে খুব ডিটেলসে আমি কিন্তু পড়িয়েছি, ডিটেল ডিসকাশন হয়েছে। তবুও যদি তোমাদের কারো সমস্যা হয় অবশ্যই বলবে, নেক্সট ক্লাসে আবার মুছিয়ে দেব। নেক্সট দেখো বিকাশের বিভিন্ন দিক একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো তোমাদের যখন বলতে পারো ডেভেলপমেন্ট পড়িয়েছিলাম তখন ডোমেনস অফ ডেভেলপমেন্ট পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে বিকাশের 3টে ডোমেন আছে মানে ক্ষেত্র আছে। একটা হচ্ছে বলেছিলাম শারীরিক, 1 নম্বর হচ্ছে শারীরিক, 2 নম্বর তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কগনিটিভ বা প্রজ্ঞামূলক, 3 নম্বর যেটা বলেছিলাম তোমাদের সোশিও ইমোশনাল। আমাদের যে ডেভেলপমেন্টের 3টে ডোমেন, একটা হচ্ছে ফিজিক্যাল মানে শারীরিক বা ফিজিক্যাল, একটা হচ্ছে কগনিটিভ বা প্রজ্ঞামূলক, আরেকটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে সোশিও ইমোশনাল। এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই 3টে ডোমেনের মধ্যে কোনটা আগে শুরু হয় কোনটা পরে শুরু হয়, তাহলে তোমরা বলবে যে অন্যটাও আগে পরে হয় না, এই 3টে ডেভেলপমেন্ট কি হয় না একসাথেই ঘটতে থাকে, এরা একসাথেই চলতে থাকে। হতে পারে যে কোনো একটা স্টেজে ফিজিক্যাল ডেভেলপমেন্টের গতিবেগ বেশি
কোনো একটা স্টেজে হতে পারে যে প্রজ্ঞামূলক বিকাশের গতিবেগ বেশি, কোনো একটা স্টেজে হতে পারে সোশিও ইমোশনাল বিকাশের গতিবেগ বেশি হতে পারে। এদের রেট কি হতে পারে না ভিন্ন হতে পারে, কিন্তু এদের ডেভেলপমেন্ট কি হয় না একসাথেই ঘটে। তাহলে এরা হচ্ছে কি বললাম যে একে অপরের সাথে সম্পর্কিত। মানে তোমার যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শারীরিক বিকাশ ঠিকঠাক না হয়, তাহলে তোমার যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটাও কিন্তু ঠিকঠাক ঘটবে না। তার মানে তোমার যদি বডির ডেভেলপমেন্ট মানে অর্গানসের ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয়, তাহলে তোমার যে বলতে পারো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু ঠিকঠাক ঘটবে না। ওই জন্য দেখবে যে কোনো বাচ্চা ধরো যারা ম্যাল নিউট্রিশনে ভুগে, ঠিকঠাক খাবার খেতে পায় না, অপুষ্টিতে ভুগে, তাদের দেখবে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট সেটা ঠিকঠাক হয় না। সেই জন্য ওদের কি হয় মেন্টাল ডেভেলপমেন্টও বা বলতে পারো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও ঠিকঠাক হয় না। এবার যদি তোমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঠিকঠাক না ঘটে, তাহলে তোমার যে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু ঠিকঠাক ঘটবে না। তার মানে বুঝতেই পারছি এরা তিনটা কি না বলতে পারো ইন্টার রিলেটেড। এরা হচ্ছে একে অপরের সাথে সম্পর্কিত। কারণ একটা যদি খারাপ হয়ে যায় বাকিগুলোও খারাপ হয়ে যাবে। তাহলে দেখো শারীরিক, মানসিক, সামাজিক ও ভাষাগত বিকাশ একে অপরের উপর নির্ভরশীল বলে দিলাম তোমাদেরকে। নেক্সট হচ্ছে দেখো বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। মানে এটাকে বলা হয় জেনারেল টু স্পেসিফিক। এই যে বিকাশের এই নীতি অনুযায়ী দেখবে বাচ্চারা কি করে, বাচ্চাদেরকে তুমি যদি এভাবে পেন দাও, প্রথম দেখবে বাচ্চারা সবটি আঙুল দিয়ে পেন ধরে, সবটি আঙুল দিয়ে এভাবে দিয়ে জিগজ্যাগ করে দেবে খাতা দিলে পরে এরকম। এটা হচ্ছে জেনারেল বৈশিষ্ট্য, এটা জেনারেল। মানে সব বাচ্চাই প্রথমে বললাম যে ফাইন মোটর স্কিল অতটা ডেভেলপ হয় না, কিন্তু যখন আমাদের কি হয় না ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়, তো দেখবে সবার পেন ধরার স্টাইল কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। মানে এগুলো হচ্ছে স্পেসিফিক, মানে সাধারণ, মানে সবার মধ্যে আমরা দেখতে পাই যেটা কমন। এবার কি হয় না স্পেসিফিক মানে কমন কিন্তু না, নির্দিষ্ট কারোর মধ্যে এটা দেখতে পাওয়া যায়। সেই জন্য আমাদের যে ডেভেলপমেন্ট এভাবেই হয় যে বাচ্চা প্রথমে কি করে না পুরো বডি ইউজ করে, মানে পুরো আঙুলগুলো ইউজ করে, প্রত্যেকটা আঙুল ইউজ করে। যখন পেন ধরতে যাবে বা পেন্সিল ধরতে যাবে, যখন দেখবে প্রথম বাচ্চাকে তুমি পেন ধরাবে, তখন দেখবে এভাবে পুরো সবটি আঙুল দিয়ে ধরে। কিন্তু কি হয় না ধীরে ধীরে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়, দিয়ে আমরা আস্তে আস্তে কি করি না দুটো বা তিনটে আঙুল দিয়ে আমরা পেনকে ইউজ করি। তো এটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। তাহলে দেখো শিশু প্রথমে তার সম্পূর্ণ দেহের সাহায্যে প্রতিক্রিয়া জানায়, পরে নির্দিষ্ট অঙ্গ ব্যবহারের দক্ষতা অর্জন করে। নির্দিষ্ট যে কোন আমি মানে বলতে পারো ফিঙ্গার্সটা ইউজ করব, বাকি কিন্তু এই তিনটে আঙুলের কিন্তু প্রয়োজন পড়বে না। আমরা এই তিনটে আঙুল দিয়ে কি করতে পারবো লিখতে পারবো। কিন্তু জেনারেল স্টেজে প্রথম যখন শেখাবে বাচ্চাদের, তখন সব বাচ্চাই কিন্তু কি করে না সবটি আঙুল দিয়ে পেন ধরার বা পেন্সিল ধরার চেষ্টা করে। এটা হচ্ছে জেনারেল। আর পরে গিয়ে কি হয়ে যায় না স্পেসিফিক বা নির্দিষ্ট। নেক্সট হচ্ছে বিকাশের হার ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাই তো? তোমাদেরকে এর আগেই বললাম তোমার অনেক স্টুডেন্ট দেখবে যে কোনো পড়া যখন তুমি একবার বুঝিয়ে দিলে হয়তো কি হয় না বুঝে যায়, আবার অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। তার মানে কি ওর বিকাশ আর এর বিকাশের মধ্যে কি আছে পার্থক্য আছে। ও হয়তো তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, এর ইন্টেলেকচুয়াল মানে যে বুঝে যাচ্ছে তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঠিকঠাক ঘটেছে, যে বুঝতে পারেনি তার ঘটেনি। আবার তুমি দেখবে যে তোমার স্কুলের কোনো ক্লাস ধরো তুমি তো আপার প্রাইমারি টিচার হবে, যখন দেখবে যে ক্লাস 6 বা 7 তুমি পড়াবে, দেখবে একই এজের বাচ্চা, ওদের এজ কিন্তু সমান, কিন্তু দেখবে যে হাইট কিন্তু সমান হবে না, কেউ লম্বা হবে, কেউ বেটে হবে, কেউ নর্মাল হবে। কেন হচ্ছে? কারণ এদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট বললাম যে একই রকম ঘটে না। না তো যদি সবার একই রকম ঘটতো, তাহলে কিন্তু দেখবে যে সব বাচ্চা একই হাইটের হতো তোমার ক্লাসের। তাহলে সব শিশুর বিকাশের গতি এক নয়, কেউ দ্রুত কেউ ধীরে ধীরে বিকাশ লাভ করে। এটা হচ্ছে তার মানে আমরা বললাম এটাকে আরেকটা নাম দিতে পারো যে এটাকে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে ব্যক্তি বিশেষে কি হয় না পার্থক্য দেখা দেয় বিকাশের। নেক্সট হচ্ছে বিকাশে পরিবেশ ও বংশগতি উভয়ের প্রভাব রয়েছে। তো তোমাদেরকে প্রথমেই বললাম কন্টিনিউয়াস ভার্সেস ডিসকন্টিনিউয়াস নিয়ে যে ডিবেট ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু এই যে ডিবেট আজকেও কিন্তু চলছে,
নেচার ভার্সেস নার্চার, অর্থাৎ আমাদের বিকাশের ক্ষেত্রে আমাদের বংশগত প্রভাব বেশি অর্থাৎ জেনেটিক প্রভাব বেশি, না আমাদের নার্চার অর্থাৎ পরিবেশের প্রভাব বেশি। তো এটা নিয়ে কি হচ্ছে না বলতে পারো একটা খুব ডিবেটেবল বলতে পারো, খুব মানে বলতে পারো যে এটা হচ্ছে বিতর্কের বিষয়। এখনো কিন্তু এর কনক্লুশন আসেনি, আশা করি এর কনক্লুশন আসাও কিন্তু সম্ভব নয়। কেন বলছি, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে ওর জেনেটিক প্রভাব বেশি অর্থাৎ ওর বংশগত প্রভাব বেশি, আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে ওর উপর পরিবেশের প্রভাব বেশি। এই যে ডিবেট নেচার ভার্সেস নার্চার, এটা কিন্তু তোমাদের প্রথম যে ক্লাস ডেভেলপমেন্টের সেখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা তোমরা দেখে নেবে, ওখানে কিন্তু এই যে ডিবেট এটা নিয়ে কিন্তু পুরো ডিসকাশন করা হয়েছে। এক্সাম্পলও দিয়েছি তোমাদেরকে, টুইন্সের এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে একটা বাচ্চা শহরে বাস করে আর যে 2 নম্বর বাচ্চাটা ছিল সেটা হচ্ছে গ্রামে বাস করে। তো বলেছিলাম একই মায়ের মানে একই বাবা মায়ের সন্তান, মানে এদের জেনেটিক ম্যাটেরিয়ালস হচ্ছে সেম, কিন্তু এদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না পার্থক্য দেখা যাচ্ছে। কিসের কারণে? না পরিবেশের কারণে, যে গ্রামের পরিবেশ আলাদা আবার শহরের পরিবেশ আলাদা, সেই জন্য যে এই পার্থক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিবেশের কারণে। তো এটা করিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নেবে। তাহলে দেখো এই যে নেচার কথার মানে হচ্ছে কি বললাম তোমাদের, রিলেটেড টু হেরিডিটি বা এটাকে বলতে পারি আমরা বংশগত, বা এটাকে আরেকটা ভাবে বলতে পারি এটা রিলেটেড টু জেনেটিক। কারণ আমরা জানি যে আমাদের বংশগতির ধারক ও বাহক হচ্ছে জিনের মাধ্যমেই কি হয় না আমাদের বলতে পারো বাবা মা বা পূর্বপুরুষের বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসে। আর দেখো নার্চার মানে হচ্ছে রিলেটেড টু এনভায়রনমেন্ট বা পরিবেশ বা এনভায়রনমেন্ট। তাহলে তোমরা খুব সহজ ভাষায় মনে রাখবে কি, আমাদের যে ডেভেলপমেন্ট ডি ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়ে মনে রাখবে, ডি ইকুয়াল টু এইচ ইন্টু ই। আমাদের যে ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের হেরিডিটি এবং এনভায়রনমেন্টের প্রোডাক্ট বা সমন্বয়। তাহলে কি বললাম তোমাদের, যে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এইচ ইন্টু ই, মানে আমাদের ডেভেলপমেন্ট সমান সমান হচ্ছে আমাদের হেরিডিটি গুণ আমাদের কি আমাদের পরিবেশ, যোগ না কিন্তু সমন্বয়, দুটোর প্রোডাক্ট। তারপর দেখো, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার থেকে যদি কোয়েশ্চেন আসে যে বিকাশ কি না পুরোপুরি জন্মগত বা বলতে পারো জিনগত, না পুরোপুরি পরিবেশগত, না 3 নম্বরে দেওয়া আছে যে বংশগত এবং পরিবেশ উভয়, তাহলে তোমরা বা বলতে পারো পরিবেশগত, বলতে পারো সমন্বয়, তাহলে তোমরা কোন অপশনটা করবে? তাহলে থার্ড অপশনটা করবে, যেটা হচ্ছে এই দুটোর সমন্বয় বা গুণফল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে বিকাশ পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তোমাদেরকে বললাম যে ইনফ্যান্সি তখন থেকে আমরা যখন চাইল্ডহুডে যাব, ইনফ্যান্সি থেকে যখন আমরা চাইল্ডহুডে যাব তখন আমাদের বৈশিষ্ট্য কি করে না পূর্ব মানে আমাদের যদি ইনফ্যান্সির বিকাশটা ঠিকঠাক না ঘটে তাহলে কি হবে না এর যে প্রভাব সেটা চাইল্ডহুডে আমাদের পড়বে। সেই জন্য বলছে যে বিকাশ কি পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভরশীল। নেক্সট, বিকাশ পুরুষ ও নারীর মধ্যে কিছু পার্থক্যপূর্ণ, মানে কিছু পার্থক্য দেখা যায়, মানে পুরুষদের বিকাশ আলাদা হয় অর্থাৎ নারীদের বিকাশ বা বলতে পারো যে মেল ফিমেলের যে বিকাশ সেটা হালকা আলাদা হয়। যেরকম তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডোলেন্সে গিয়ে কি হয় না বাচ্চাদের কি হয় দেখবে যে ছেলে এবং মেয়ের মধ্যে ভয়েসের পার্থক্য দেখা যায়। কিরকম? মেয়েদের যে আওয়াজ সেটা দেখবে একটু সূক্ষ্ম হয়, আর ছেলেদের যে ভয়েস সেটা একটু মোটা হয়ে যায়, এগুলো পার্থক্য। তাছাড়া কিছু কিছু দেখবে যে যখন অ্যাডোলেন্স কমপ্লিট করবে তোমরা দেখবে যে শারীরিক পরিবর্তন দেখা যায়, ছেলেদের এবং মেয়েদের কিন্তু আলাদা হয়। যেরকম ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ গজায়, এগুলো পার্থক্য দেখা দেয়। তো এই পার্থক্য যে আমরা দেখতে পাই এগুলো হচ্ছে ন্যাচারাল পার্থক্য, এগুলো হচ্ছে প্রাকৃতিক। নেক্সট হচ্ছে দেখো বৃদ্ধি এবং বিকাশ এর মধ্যে পার্থক্য অর্থাৎ ডিফারেন্সেস, কি কি পার্থক্য আছে
একটাকে বলি আমরা বৃদ্ধি আর একটাকে বলি ডেভেলপমেন্ট। এর মধ্যে পার্থক্য কি? এ দুটোর মধ্যে অনেক সিমিলারিটিও আছে, আবার পার্থক্যও আছে। পার্থক্যটা আমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে আমরা খুব ভালোভাবে পড়বো, খুব সহজ ভাষায়। একদম তুমি এই দেখার পর একদম জল মনে হবে, কোনো কিছু জল যেরকম মনে হয় একদম খেয়ে নেবে, জলের মতো করে খেয়ে নেবে। একদম খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, চলো শুরু করি। দেখো, ফার্স্ট বৃদ্ধি দেহের আকার, উচ্চতা, ওজন ইত্যাদির বৃদ্ধিকে বোঝায়, মানে গ্রোথ বলেছিলাম তোমাদেরকে প্রথম যে ক্লাস, সেটা বলেছিলাম যে আমাদের যে ফিজিক্যাল ডেভেলপমেন্টকেই আমরা বলবো গ্রোথ। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি আসে? আমাদের ইন্টারনাল অর্গানস, এক্সটার্নাল অর্গানস। তো আমরা তো ইন্টারনাল গুলো দেখতে পাই না, এক্সটার্নাল দেখতে পাই। এর মধ্যে কি আছে? আমাদের হাইট, উচ্চতা বাড়ছে, ঠিক আছে, তো এটাকে বলবো আমরা ফিজিক্যাল। আমাদের যে ওয়েট, সেটাও হচ্ছে ফিজিক্যাল। তারপরে দেখো আমাদের যে বলতে পারো যে শেপ চেঞ্জ হচ্ছে, এটাও হচ্ছে ফিজিক্যাল। তাহলে এগুলোকে একসাথে বলবো আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে পারো। তো এটাই হচ্ছে কি না গ্রোথ। কিন্তু আমরা ডেভেলপমেন্ট যদি দেখি, তাহলে ডেভেলপমেন্ট হচ্ছে কি না আমাদের ওভারঅল চেঞ্জেসকে আমরা কি বলবো? সব কিছুর একসাথে পরিবর্তনকে আমরা বলবো ডেভেলপমেন্ট। কিন্তু শারীরিক পরিবর্তনটাকে বলবো আমরা গ্রোথ। তাহলে মনে রাখবে শুধু এটুকুই, যে শারীরিক যে পরিবর্তন সেটাকে গ্রোথ বলবো, আর ওভারঅল পরিবর্তন যার মধ্যে মানসিক আসবে, সামাজিক আসবে, সব পরিবর্তনকে একসাথে আমরা বলবো কি ডেভেলপমেন্ট। ওই জন্য এটাকে যদি আমি সহজ ভাষায় বলি, ভাবো যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা খুব ব্রড সেন্স, এটা খুব বড়, এটা হচ্ছে ভাবো সুপার সেট। আর যে গ্রোথ, এটা হচ্ছে ভাবো এর একটা সাবসেট। মানে ডেভেলপমেন্টের মধ্যেই কি আছে? গ্রোথ আছে। তার মানে বিকাশের সামান্য একটা অংশ হচ্ছে গ্রোথ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে দেখো পরিমাণগত। একটা হচ্ছে পরিমাণগত, যেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ, আর একটা হচ্ছে গুণগত, যেটাকে বলি আমরা কোয়ালিটেটিভ। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো তোমাদের যে প্রথম ভিডিও গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের, সেখানেই বলে দিয়েছিলাম খুব সহজ ভাষায় যদি আমরা বলি যে পরিমাণগত কথার মানে হচ্ছে এটাকে আমরা সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো, আর গুণগত কথার মানে হচ্ছে এটাকে আমরা পর্যবেক্ষণ করে বুঝতে পারবো। এটাকে বলবো আমরা কোয়ালিটি বা গুণগত। আর যেটাকে আমরা সংখ্যা দিয়ে মানে বুঝাতে পারবো, সেটা হচ্ছে পরিমাণগত। এবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি বুঝতে পারবে। যে ধরো কারো হাইট প্রথমে 3 ফিট ছিল, এবার বেড়ে হয়ে গেল 5 ফিট। দেখো এটাকে আমি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে হাইটের বৃদ্ধি কত হলো? না 5 - 3। তাহলে কত হয়ে গেল? না 2 ফিট বৃদ্ধি হয়ে গেল। তাহলে দেখো আমি কি করতে পারছি? গ্রোথটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছি, এই জন্য এটাকে বলছি আমরা পরিমাণগত। কিন্তু বাচ্চার যদি আমি বলি যে ভাষার ডেভেলপমেন্ট কতটা হয়েছে, ভাষার বিকাশ কতটা হয়েছে, সংখ্যা দিয়ে বলতে পারবে না, বা কোনো একক দিয়েও বলতে পারবে না যে 2 একক হয়েছে ভাষার বৃদ্ধি, না 3 একক হয়েছে, এগুলো বলা যাবে না। এটা হচ্ছে কি আমরা বুঝতে পারি যে ছোটবেলায় ভাষা ঠিকঠাক বা ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক বলতে পারতো না, এখন পারছে। এটা আমরা অবজার্ভ করতে পারছি, পর্যবেক্ষণ করতে পারছি, এই জন্য এটাকে বলবো আমরা গুণগত। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, মাপা যায়, সরাসরি মাপা যায় না, পর্যবেক্ষণ করা যায়। অর্থাৎ গ্রোথকে কি করা যায়? মেজার করা যায়। দেখালাম মেজার করে যে 5 ফিট থেকে 3 ফিট হয়ে গেল, তার মানে আমরা এটাকে কি করতে পারছি না মাপতে পারছি। কিন্তু আমাদের বললাম যে বিকাশ, সেটাকে আমরা মাপতে পারি না, ওটাকে শুধু পর্যবেক্ষণ করতে পারি। যেরকম তোমার থিঙ্কিং, আমরা বুঝতে পারবো যে এখন কি হয়েছে, আগের থেকে বেড়েছে না কমেছে, কিন্তু বলতে পারবো না যে কতটা বেড়েছে কতটা কমেছে, মানে এটাকে আমরা মাপতে পারবো না। তারপর দেখো নেক্সট হচ্ছে নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, সারা জীবন চলমান একটি প্রক্রিয়া। আমাদের যে গ্রোথ এটা ম্যাচুরেশনে গিয়ে কি হয়ে যায় না স্টপ হয়ে যায়। এটা হচ্ছে একটা টাইম বাউন্ড পিরিয়ড পর্যন্তই ঘটে থাকে। কিন্তু আমাদের যে বিকাশ, সেটা হচ্ছে বলতে পারো যে আমাদের জন্মতে শুরু হয় আর আমাদের মৃত্যুতে গিয়ে শেষ হয়, মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে বুঝতে পারলে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে টাইম বাউন্ড।
একটা নির্দিষ্ট এজে এখন বললাম যে আমাদের যেরকম হাইট আর বাড়বে না, কারণ আমাদের ম্যাচুরেশনে গিয়ে স্টপ হয়ে গেছে। বা তোমরা যারা 22-23 বছর কমপ্লিট করে নিয়েছো তোমাদেরও আর হাইট কিন্তু সেরকম বাড়বে না। তার মানে হাইট কি হয়ে যায় না একটা বা বলতে পারো যে দৈহিক যে পরিবর্তন সেটা কি হয় না একটা নির্দিষ্ট এজে গিয়ে ম্যাচুরেশনে গিয়ে আমাদের স্টপ হয়ে যায়। কিন্তু আমাদের বিকাশ হচ্ছে বললাম যে জন্মতে শুরু হয়, মৃত্যুতে গিয়ে শেষ হয়। তারপর কেবল শারীরিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ, এটা আগেই বলে দিয়েছি তোমাদের। এর মধ্যে শারীরিকও আছে, মানসিক আছে, সামাজিক আছে, আবেগিক আছে, ভাষাগত আছে, সবকিছুই ওভারঅল চেঞ্জেসকে বলবো আমরা বিকাশ। তারপর দেখো এটি বিকাশের একটি অংশ বললাম। বিকাশ একটি বৃহত্তর ধারণা যার মধ্যে বৃদ্ধি ঘটে। তারপর এগুলোর এক্সাম্পল তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। এবার আশা করি তোমরা তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বা তোমাদের বলতে পারো কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা নেক্সটে যাব এমসিকিউজে যাব এবার। তো চলো আমরা এমসিকিউজ গুলো সলভ করি। তো ফার্স্ট দেখো, শিশুর বিকাশ শুরু হয়, তো তোমাদেরকে স্টেজেস অফ ডেভেলপমেন্ট যখন পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম। তো দেখো কি লেখা আছে, জন্মের পর গর্ভাবস্থায় 2 বছর বয়সে স্কুলে যাওয়ার সময়। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে স্টেজেস, যেটা জেনারেল স্টেজেস 5টা পড়িয়েছিলাম তোমাদেরকে, প্রিন্যাটাল, তারপরে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, মিডল অ্যান্ড লেট চাইল্ডহুড, তারপর পড়িয়েছিলাম তোমাদেরকে অ্যাডোলেসেন্স। তো দেখো কি বলছে যে শিশুর বিকাশ শুরু হয়, তো তোমাদের দেখবে অনেক বইয়ে ভুল আনসার দেওয়া থাকে। শিশুর বিকাশ কোথায় শুরু হয়, জন্মের পর না গর্ভাবস্থায় না 2 বছর বয়সে না স্কুলে যাওয়ার সময়? তো তোমাদের যখন প্রিন্যাটাল স্টেজ পড়িয়েছিলাম, প্রিন্যাটাল তোমাদেরকে বলেছিলাম যে একটা আমরা শূন্য থেকে, অর্থাৎ আমাদের কি থাকে শূন্য, আমরা শূন্যতে থাকি, শূন্য থেকে প্রায় 1 ফিট হয়ে যাই, আমরা 9 মাসে প্রায় 1 ফিট হয়ে যাই। মানে আমাদের যে বলতে পারো যে গ্রোথ, সেটা সবচেয়ে মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট খুব সবচেয়ে সর্বাধিক হয় আমাদের প্রিন্যাটাল স্টেজে। তার মানে বুঝতে পারছো যে মায়ের পেট থেকেই আমাদের বিকাশ শুরু হয়ে যায়। তাহলে কোন আনসারটা নেব? তাহলে জন্মের পর এটা নেব না, স্কুলে যাওয়ার পর এটাও নেব না, 2 বছর বয়সে এটাও নেব না, তাহলে আনসার হয়ে যাবে গর্ভাবস্থায়। তাহলে গর্ভাবস্থায় আমাদের বিকাশ শুরু হয়ে যায়, এটা স্টেজেস অফ ডেভেলপমেন্টে তোমাদের কিন্তু পড়িয়েছি। নেক্সট হচ্ছে শিশুর বিকাশ কিসের উপর নির্ভর করে? পরিবেশ ও বংশগতি, কেবল শিক্ষা, কেবল খাদ্য, খেলাধুলা। তো তোমাদের নেচার ভার্সেস নার্চার যখন পড়াই তোমাদেরকে বললাম, আশা করি তোমরা আনসার একদম রেডি রেখেছো। তাহলে তোমাদের আনসারটাই আমি বলে দিচ্ছি, তোমাদের যে বলতে পারো যে আনসার সেটা শুধু আমি বলে দিচ্ছি। তোমাদেরকে একটু আগেই বললাম যে ডেভেলপমেন্ট ডি সমান সমান হচ্ছে এইচ ইন্টু ই, অর্থাৎ আমাদের বিকাশ সমান সমান হচ্ছে আমাদের হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট, বংশগত এবং পরিবেশের দুটোর হচ্ছে সমন্বয়। তাহলে কোথায় আছে কোন অপশনে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, তারপর দেখো বিকাশ কেমন প্রক্রিয়া? জটিল থেকে সরল, সরল থেকে জটিল, বাহ্যিক থেকে অভ্যন্তরীণ, নিচ থেকে উপরের দিকে। তাহলে অপশন এলিমিনেশন করি, নিচ থেকে উপরের দিকে তো বিকাশ হয় না, বাহ্যিক থেকে অভ্যন্তরীণ হয় না, কারণ যদি আমরা প্রক্সিমো ডিস্টালের কথা ভাবি, প্রক্সিমো ডিস্টাল নিয়ম অনুযায়ী কি হয় না ভিতর থেকে বাইরের দিকে হয়, বাইরের থেকে ভিতরের দিকে কিন্তু হয় না। আমরা যদি ডেভেলপমেন্টের সেফালোকর্ডাল ভাবি তাহলে কি হয় না উপর থেকে নিচের দিকে হয়। তাহলে এই দুটো অপশন কিন্তু আমরা কি করে দিলাম না এলিমিনেশন করে দিলাম। বাকি দুটো অপশন এ হবে না বি হবে। দেখো জটিল থেকে সরল আর একটা হচ্ছে সরল থেকে জটিল। তো দেখবে আমাদের যে বিকাশ, প্রথম যে বিকাশ সেগুলো খুব সহজ মানে খুব কমন, সবার মধ্যেই দেখা যায়। কি হয় না আমাদের বিকাশ ধীরে ধীরে কি হয় না কমপ্লেক্স হতেই থাকে। সেই জন্য আমরা বলবো বি ইজ দ্য কারেক্ট আনসার, যে আমাদের বিকাশ সরল থেকে জটিলের দিকে যায়। ফ্রম সিম্পল আমরা বলতে পারি সিম্পল টু কমপ্লেক্স। তাহলে বি হচ্ছে কারেক্ট আনসার, তাহলে এ কিন্তু হবে না।
নেক্সট কোয়েশ্চেন, ডেভেলপমেন্ট বলতে বোঝায়, এটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। তাহলে ডেভেলপমেন্ট বলতে বোঝায় কেবল শারীরিক পরিবর্তন। তাহলে তোমাদেরকে বললাম যে ডেভেলপমেন্ট হচ্ছে ওভারঅল পরিবর্তন, মানে এর মধ্যে সব কিছুই আছে। তাহলে কেবল শারীরিক পরিবর্তন এটা তো হবেই না। শিক্ষার বৃদ্ধি, মানে তোমার শিক্ষার বৃদ্ধি, এডুকেশনাল ডেভেলপমেন্ট, তাহলে এটাও হবে না। তারপর খাদ্যের পরিবর্তন, এগুলো হবে না। দেখতেই পাচ্ছ এটাই হবে, যেটাকে আমরা বলবো ওভারঅল কি না ডেভেলপমেন্ট। এই সামগ্রিক পরিবর্তন, এর মধ্যে শারীরিক আছে, মানসিক আছে, সামাজিকও আছে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে বিকাশের গতি কেমন হয়? সর্বদা সমান হয়, কখনো দ্রুত, কখনো ধীর, সম্পূর্ণ থেমে যায়, কেবল শিশুকালে হয়। তাহলে দেখো, বিকাশের গতি তোমাদেরকে বললাম যে এর যে রেট বা বলতে পারো স্পিড, এটা কি বলেছিলাম তোমাদেরকে যে এর স্পিড কি হতে পারে, কম বেশি হতে পারে। তার মানে সর্বদা সমান এটা তো হবেই না। কেবল শিশুকালে হয় বিকাশ, বাকি হয় না। কারণ আমরা একটু আগেই পড়লাম যে জন্মতে শুরু হয়, মৃত্যুতে গিয়ে শেষ হয়, তাহলে এটাও হবে না। তারপর সম্পূর্ণ থেমে যায়, বিকাশ কোনোদিনও থামে না। তাহলে কোনটা বি থাকছে? তাহলে অপশন এলিমিনেশন করেই আমরা আনসার করে দিতে পারবো, কখনো দ্রুত, কখনো ধীর। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কৈশোরকালে প্রধান পরিবর্তন কোনটি? অ্যাডোলেন্সে যদি হয় আমাদের, তাহলে কোনটার পরিবর্তন আমরা দেখতে পাই? তাহলে দেখো, দাঁত ওঠা। 12 বছরের পর আমাদের দাঁত ওঠে না, এটা বুঝতেই পারছো, অ্যাডোলেন্সে গিয়ে এগুলো হয় না। তারপরে হাঁটা শেখা, আমরা 12 বছরে হাঁটা শিখি না, তাই তো? আমরা 12 বছরে গিয়ে হাঁটতে শিখি না। তারপর কথা শেখা, এটাও শিখি না। তাহলে কোন অপশনটা থাকছে? না হরমোনাল চেঞ্জেস, আমাদের হরমোনাল কি হয় না চেঞ্জেস আসে, এটা আমরা দেখতে পাই অ্যাডোলেসেন্স। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের যে হরমোনাল চেঞ্জেস সেটা দেখতে পাই আমরা অ্যাডোলেসেন্স, মানে যেটা হরমোন জনিত পরিবর্তন। তারপরে দেখুন, সরি, নেক্সট দেখো, বাল্যকালে শিশু সবচেয়ে বেশি শেখে অনুকরণের মাধ্যমে, বই পড়ে, বক্তৃতা শুনে, লিখে। তো তোমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্টে যখন পড়িয়েছিলাম, তোমাদের ইনফ্যান্সি যখন পড়িয়েছিলাম, বলেছিলাম যে ইনফ্যান্সিকে আরো দুটো নামে আমরা চিনি। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি টয় এজ। কেন টয় এজ বলি? কারণ এই স্টেজের বাচ্চারা কি করে না বেশি বেশি খেলনার সাথে খেলা করে। যেহেতু 2 বছরের বাচ্চা বাইরে গিয়ে খেলতে পারবে না, সেই জন্য দেখবে যে ও টয়ের সাথে, খেলনার সাথে খেলা করে। ওই জন্য এটার আরেক নাম হচ্ছে টয় এজ। এটার আরেক নাম বলেছিলাম যে ইমিটেটিভ এইজ, অর্থাৎ বাচ্চারা এই স্টেজে কি করে না অনুকরণের মাধ্যমে, অন্যের দেখে দেখে বা অনুকরণ করে কি করে না শেখে। সেই জন্য এটা আনসার হয়ে যাবে। তাহলে বাল্যকালে শিশু সবচেয়ে বেশি শেখে। তাহলে বই তো পড়তে পারে না 2 বছরের বাচ্চা, এটা হয়তো হবেই না। বক্তৃতা, ভাষা শিখতে পারবে না, মানে ভাষা বুঝতে পারবে না। আমি ওর সামনে যদি বক্তৃতা দিই, তাহলে 2 বছরের বাচ্চা কিন্তু বুঝতে পারবে না কি বলছে স্যার, তাই তো? আমার কথার মানে কিন্তু বুঝতে পারবে না। হতে পারে তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু 2 বছরের বাচ্চার কাছে একদম কি হবে না ল্যাটিন অ্যান্ড গ্রিক মনে হবে, কিছুই বুঝতে পারবে না। মানে তোমার কাছে যেরকম ল্যাটিন অ্যান্ড গ্রিকটা মনে হবে, সেরকম 2 বছরের বাচ্চার কাছেও। তারপরে দেখো লিখে, 2 বছরের বাচ্চা তো তোমরা জানো যে পেন ধরতেও জানে না, তো লিখতে কি করে পারবে? তাহলে এটাও এলিমিনেশন করে দিচ্ছি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো, শিশুর বিকাশ মূল্যায়নের জন্য শিক্ষককে কি করতে হবে? শিশুর আচরণ পর্যবেক্ষণ, কেবল নম্বর দেখা, অন্য শিশুদের সাথে তুলনা, পরীক্ষার ফল দেখা। তো তোমাদের স্কুল অফ সাইকোলজি যেটা ইন্ট্রোডাকশন ক্লাস, সেখানে বলেছিলাম যে মানে সাইকোলজি যে প্রথম ডেফিনিশন, যে মনোবিজ্ঞান কাকে বলে, তো প্রথম যে ডেফিনিশন সেটা বলেছিলাম তোমাদের স্টাডি অফ মাইন্ড অর সোল। যে বলেছিলাম যে এই ডেফিনেশনটা হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিমিটিভ ডেফিনেশন, আদিম ডেফিনেশন। এখন মডার্ন ডেফিনেশন কি বলে? যে স্টাডি অফ মাইন্ড বিহেভিয়ার, অর্থাৎ আচরণ। তাহলে কোনটা মানে শিশুকে বলছি যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কি করতে হবে না শিশুর আচরণ বা ব্যবহার কি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তাহলে কোন অপশনে আছে? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, যে শিশুর আচরণ পর্যবেক্ষণ। কেবল নম্বর দেখেও হবে না, অন্য শিশুদের সাথে তুলনা করাও যাবে না,
তারপর পরীক্ষার ফল দেখা, এটাও হবে না। নেক্সট, তারপর বিকাশের ক্রম সব শিশুর জন্য একই, ভিন্ন, অজানা, অনির্ধারিত। তো বন্ধুরা তোমরা আনসারটা বলো তো, এই আনসারটা কি হবে? কারণ এই আনসারটা 99% স্টুডেন্ট ভুল দেয়। তোমরা বলো দেখি কমেন্ট বক্সে কি হবে। তোমরা কমেন্ট বক্সে বলো যে এই আনসারটার কি হবে। কারণ আমি 2022 থেকে পড়াচ্ছি, 99% স্টুডেন্ট কিন্তু এই যে আনসার, এই আনসারটা কিন্তু ভুল দেয়। তোমরা বলো দেখি এই আনসারটা কি হবে, এই যে কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সের আনসার কি হবে। তো তোমাদের মাথায় যেটা আছে, বেশিরভাগ স্টুডেন্টের মাথায়, সেটা হচ্ছে ভিন্ন। এই অপশনটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু করে, এটা আমি দেখেছি। কিন্তু এই আনসারটা কিন্তু হবে না। কেন? তোমাদেরকে একটু আগেই বললাম, এখানে ভালো করে বুঝবে যে শিশুর ক্রম বলছে, বিকাশের ক্রম সব শিশুর জন্য। ক্রম মানে হচ্ছে অর্ডার। তোমাদেরকে একটু আগেই বললাম যে সব শিশুর অর্ডার কিন্তু একই রকম। অর্থাৎ প্রথমে তোমাকে কি করতে হবে না, বসতে শিখতে হবে, তারপরে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে শিখতে হবে, তারপরে হাঁটতে শিখতে হবে, তারপরে দৌড়াতে পারবে। তার মানে এই অর্ডারগুলো সবার ক্ষেত্রে সম, মানে সেম। মানে প্রথমে তুমি বসতে শিখবে, তারপরে দাঁড়াতে শিখবে, তারপরে হাঁটতে শিখবে, তারপরে কি হবে না, তোমার বললাম যে তুমি দৌড়াতে পারবে। বললাম যে রেটটা কি হতে পারে না, ভিন্ন হতে পারে, কিন্তু অর্ডার বা ক্রমটা হচ্ছে সেম। তাহলে এই আনসারটা হয়ে যাবে এ, একই। একই, তাহলে এটাও হবে না, এটাও হবে না। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝেও গেছো। নেক্সট, মানব বিকাশের প্রথম ধাপ কোনটি? তাহলে এটা তো তোমরা জানো যে মানব বিকাশের প্রথম, তোমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্ট যখন করিয়েছি, যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো, মানব বিকাশের প্রথম ধাপ, প্রথম স্টেজ হচ্ছে আমাদের ভ্রূণকাল, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি গর্ভকালীন অবস্থা। তাহলে এটাই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের যে মূল্যবান ফিডব্যাক সেটা তোমরা জানাবে। এবং তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা ইন্টারেস্টেড, অর্থাৎ আপার প্রাইমারির জন্য যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তাদেরকে বলবো যে তোমরা কি করো না, দ্রুত কিন্তু যদি ইন্টারেস্টেড থাকো, দ্রুত তোমরা এই ব্যাচগুলো, আমাদের যে পেড ব্যাচ, সেই ব্যাচটা জয়েন করে নাও। টেট মুক্তি ব্যাচ, তোমরা সিরিয়াজম একাডেমিতে গিয়ে লগ ইন করবে নিজের মোবাইল নাম্বার দিয়ে, ওখানে দেখবে আপার প্রাইমারি টেট মুক্তি ব্যাচ, তাই তো, ওই ব্যাচ ওখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা অনেকগুলো কিন্তু ফ্রি বলতে পারো ভিডিওস বা কন্টেন্ট বলতে পারো ম্যাটেরিয়াল, সেগুলো কিন্তু দেখতে পারো। যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমাদেরকে বলবো যে দ্রুত এই যে আমাদের ব্যাচ, এটা জয়েন করে নাও। কারণ হচ্ছে তোমাদেরকে বললাম যে এইগুলো হচ্ছে সিডিপির ফান্ডামেন্টাল বা বেস, এগুলো যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে পরের যে ক্লাস সেগুলোতে কি হবে না, তোমাদের সমস্যা হবে। তাছাড়া তোমাদেরকে বললাম, তোমরা কোনো সময় ভাববে না যে সিডিপি মাত্র 30, সিডিপি মাত্র 30। কেন বললাম তোমাদের যে এই যে সিডিপি, এটা যদি ঠিকঠাক তোমরা পড়ে নিতে পারো, বুঝে নিতে পারো, আর আমি তোমাদেরকে কি করব না, তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, আর কি ধরে ধরে পড়াবো। এমন কোনো মানে তোমার বলতে পারো টপিক থাকবে না যেটা আমি পড়াবো না, সব টপিকই তোমাদেরকে পড়াবো, খুব সহজ সরল ভাষায় পড়াবো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা 30 নম্বর কিন্তু ভাববে না সিডিপিকে। কেন বলছি তোমাদেরকে 30 নম্বর ভাববে না? কারণ সিডিপিটা যদি তোমরা বুঝে যাও, ঠিকঠাক যদি তোমরা কি করতে পারো, আত্মস্থ করতে পারো, তাহলে এই সিডিপি দিয়ে তোমাদের যে সাবজেক্টের পেডাগজি, সেটা তোমরা ফাটিয়ে দিবে একদম। আমি তোমাদেরকে বললাম, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কি করতে পারবে না, অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো তোমাদের বললাম, আবার বলছি মূল্যবান ফিডব্যাকটা দেবে। এবং বললাম যে তোমাদের যে ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্টের যে ক্লাস, সেগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তো ভিডিওর যে বলতে পারো নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।